7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। মা আমি আসছি। বাবা হ্যাঁ আমি আসছি, একটু আমি আসছি। হ্যাঁ সাবধানে যাস। আর কবে ফিরবি কবে? দাদা ও তো একদিনের জন্য যাচ্ছে, আজ রাতেই চলে আসবে। অ্যাকচুয়ালি মিটিংটা 2 দিন হওয়ার কথা ছিল, কিন্তু এখন 1 দিনই হচ্ছে। রাত্রি ফিরে আসবে, একটু দেরি হবে। ও তুই একা যাচ্ছিস? তো তুই একাই যখন যাচ্ছিস তখন তাহলে তো অলিকেও নিয়ে যেতে পারতিস। একদিনের জন্য যাচ্ছিস। তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে ছোট ঠাকুরপো? হ্যাঁ, কি সব কথা বলছো তুমি? এই অবস্থায় ও যাবে? অত তো জার্নি করবে? তাছাড়া একদিনের জন্যই তো যাচ্ছে, ওখানে যাবে আবার রাত্রে চলে আসবে মিটিং করে। সারাদিন ও মিটিংয়ে ব্যস্ত থাকবে, ও গিয়ে কি করবে বলো? হোটেলে তো সেই শুয়ে বসে থাকতে হবে, তাই না? যদি তা নাও হতো, আমি যদি সুস্থও থাকতাম তাহলেও তোমাদের ছেলে আমাকে নিয়ে যেত না। সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কারণ আমি আমার অফিসিয়াল কাজে যাচ্ছি, ওখানে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা আসছে তারা নিশ্চয়ই নিজের ফ্যামিলিকে নিয়ে আসছে না। আমরা তো কোথাও বেড়াতে যাচ্ছি না। দেখো ঋষি, এরকম অনেক সময় হয় যে মানুষ ফ্যামিলি নিয়ে ট্রাভেল করে। তারা ফ্যামিলিকে অন্য কোথাও রেখে দেয়, তারপর কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা একসঙ্গে সময় কাটায়। পৃথিবীতে যে এরকম কোনো ঘটনা ঘটেনি তা তো নয়। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রশ্নটা উঠছে না, কারণ প্রথম কথা তোমার শরীর ভালো নেই, আর দ্বিতীয় কথা আমি আজকে গিয়েই আজকে ফিরব। আচ্ছা, আমি তো এই শহর থেকে আরো অনেক দূরে দূরে যাই, তুমি কখনো তো যেতে চাও না। সাগর দিঘি বলে তো যেতে চাইছো, এটাই তো আসল কথা। শোনো, তুমি এখানে শুধু একটা অফিসিয়াল কাজে যাচ্ছ না, তোমার একটা পার্সোনাল কাজও আছে। আর তাই সেখানে যাওয়ার কথা আমি বলতেই পারি। পার্সোনাল কাজ? কিসের ব্যক্তিগত কাজ? এই কথাটার মানে তো ঠিক বুঝলাম না। এই কথাটার মানে ওলি নিজেই বুঝিয়ে বলতে পারে। কেন? তুমি কেন বলতে পারবে না? কাজটা তো তোমার, আমার নয়। না, কাজটা আমার, তোমার নয় ঠিকই, কিন্তু এই কাজটা যাতে আমি এইবারই করে আসি সেই ব্যাপারে আবার তোমার তাড়া আছে। হ্যাঁ, তো তারা থাকায় অসুবিধা কি? তুমি তো ওখানেই যাচ্ছ, জাহ্নবীর ওখানেই পোস্টিং হয়েছে। তাই আমি বলেছি পিটিশন ফর্মটা নিয়ে যাও, একেবারে সই করে নিয়ে আসবে। কিসের সই? মা, তুমি মাঝে মাঝে এমন একটা হাব ভাব করো না, যেন কিছুই বুঝতে পারছো না। আচ্ছা, কিসের সই হতে পারে বুঝতে পারছো না একদমই? ঋষির সঙ্গে জাহ্নবীর যে সম্পর্কটা শুরু হয়েছিল সেটা তো এখন অফিসিয়ালি রয়ে গেছে, আর ওর জীবনে তো নতুন মানুষ এসে গেছে। তাহলে ওই সম্পর্কটা আর এক্সিস্ট করতে পারে? এখন আবার জাহ্নবীকে নিয়ে কি করতে বলছো সেটাই তো বুঝতে পারছি না। আমি ডিভোর্স করতে বলছি। পেটিশনের ফর্ম আমি নিয়ে যাচ্ছি, কারণ ও আমাকে সেদিন বাধ্য করেছিল জাহ্নবীকে ফোন করতে, যাতে আমি জাহ্নবীকে বলি যে আমি পেটিশনের ফর্মটা ওখানে নিয়ে যাচ্ছি আর ও ওখানে সই করবে। ও তাই? আমি তোমাকে বাধ্য করেছিলাম? তোমার কোনো প্রয়োজন মনে হয়নি? প্রয়োজন মনে হয়েছিল, কিন্তু সেটা এবারে না করলেও হতো। আমি বলছিলাম যে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে ফেলাই ভালো। তুমি একদিনের জন্য একটা মিটিংয়ে যাচ্ছ, সেখানে তুমি কি করে জাহ্নবীকে গিয়ে বলবে যে এখানে সই করে দাও এই পিটিশন ফর্মে? সেটা কি সঙ্গত দেখায়? তার চেয়ে তুমি বরং ওকে ইন্টিমেট করে এসো, তারপরে পোস্টে ফর্মটা পাঠিয়ে দিও। না জেঠুমণি, ঋষি তো সঙ্গে করে ফর্মটা নিয়ে যাচ্ছে, আর এতই যখন ওর অফিসিয়াল কাজ, এটাও তো একটা অফিসিয়াল পার্ট। ও তো এই কাজটা করতেই পারে। তুমি চিন্তা করো না, কোনো ব্যাপার না, ও নিশ্চয়ই করে আনতে পারবে। আর বাবা, একটা কথা কি বলো তো, এই জাহ্নবীর সঙ্গে ঋষির এই সম্পর্ক নিয়ে না অনেক দিন ধরে টানা হচ্ছে। তোমাদের তো কারো কিছু মনেই হয়নি, তোমাদের মনেই হয়নি যে ঋষি আর জাহ্নবীর সম্পর্কটা
এবার ভেঙে দেওয়া দরকার, এবার ভেঙে দেওয়া দরকার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। সবকিছু মিটে ফেলাই ভালো। জাহ্নবী কিন্তু কোনোদিনই এসে দাবি করতো না অলি, যে নিজের ইচ্ছে নিজে থেকে এই সংসার ছেড়ে চলে গেছে সে আর ফেরত আসতো না। তুমি কিন্তু বেকার বেকারই এত টেনশন করছো। টেনশনের ব্যাপার তো নয়, এটা এটা আইন ঘটিত ব্যাপার। তবে হ্যাঁ, ওই বা জানাতে যাবে কেন যে ও বিবাহিত? ওর অফিসের লোকদের জানি ও কি করবে, তাতে তো চাকরির অসুবিধা হতে পারে। জানাজানিটা কে করবে? জাহ্নবী? ও নিশ্চয়ই এগুলো করতে চাইবে না। আর আমি জানি ও ডিক্লারেশন দিয়েছে যে ও আনম্যারিড। ও যদি সেটা দিয়েও থাকে সেটা তো মিথ্যে। ও, তাহলে তুমি সত্যির মুখোমুখি হতে চাইছো, তাই তো? হ্যাঁ, আমি সত্যির মুখোমুখি হতে চাইছি। আমি জাস্ট চাইছি যে ওদের ডিভোর্সটা হয়ে যাক এবং আমি পেপারটা হাতে চাইছি। এটাই আমার জীবনের সব থেকে বড় সত্যি। আই মিন, আমার বিষয়ে সবাই এত কথা বলছে, আমার কথা বলার তো কোনো স্কোপই থাকছে না। না, তোমার তো এখানে কথা বলার কিছু নেই। তুমি জাস্ট সইটা করিয়ে আনবে, ব্যাস। আমি কোনো বাচ্চা ছেলে নই যে তুমি আমাকে স্পুন ফিট করবে। আমি যখন রাজি হয়েছি তখন আমি কাজটা করবই, এরকমভাবে ধমকে কোনো লাভ নেই। আর আমি রাজি হয়েছি তোমার স্বার্থেই, যাতে তোমার মন ভালো থাকে, যাতে তোমার শরীর ভালো থাকে। ও, তা না হলে তুমি রাজি হতে না, তা না হলে তুমি এইভাবেই সম্পর্কটা রেখে দিতে। যেই সম্পর্ক কাউকে বিব্রত করছে না, যেই সম্পর্কটা আইন মাফিক কাছাকাছি হলেও সব থেকে দূরের সম্পর্ক, সেটা আইনগতভাবে ভাঙার প্রয়োজনীয়তা অ্যাটলিস্ট আমার ছিল না। আমি আমার থেকে জাহ্নবীর মনকে অনেক বেশি বিশ্বাস করি। আমি জানি জাহ্নবী যেটা ছেড়ে গেছে সেটা কোনোদিন ফেরত নিতে আসবে না, আর যদি আসার হতো তাহলে অনেক আগে আসতো। আর দেখো, সেটা আজকের দিনে আর কোনো প্রশ্ন ওঠে না। তো তুমি বলেছো বলে জাহ্নবীর অফিসিয়াল ফোনে আমাকে পার্সোনাল কথা বলতে হয়েছে। হো, খুব খারাপ লাগছে না? ঠিক আছে, তাহলে তুমি গিয়েই ওকে আগে সরি বলে নিও। বলি, এইভাবে নিজেকে প্রতি মুহূর্তে ছোট করুন। আমি নিজেকে একটু ছোট করিনি ঋষি, আমি তোমাকে সব থেকে ভালো করে জানি তাই বলছি। তুমি আমাকে কি জানো? আমি জানি, আমি খুব ভালো করেই জানি যে তুমি জাহ্নবীকে একটা দিনের জন্যও ভুলতে পারো না। তো জাহ্নবীকে ভুলে যায় না। এর আগে যারা যারা জাহ্নবীকে মিট করেছে তারা জাহ্নবীকে এখনো ভুলতে পারেনি। কেউ ভালোভাবে মনে রেখেছে আর কেউ খারাপভাবে। তুমি ভুলতে পেরেছো? তুমিও তো জাহ্নবীকে মনে রেখেছো। প্রত্যেকটা মুহূর্তে 10টা কথার মধ্যে 9টা কথা জাহ্নবীর নামে বলো। কেন বলো? ভুলতে পারোনি বলেই তো? বা জাহ্নবীকে নিয়ে তোমার ইনসিকিউরিটি আছে বলেই তুমি এই কথাগুলো তোলো? তা না হলে তো এই কথাগুলো তুলতে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাওয়ার সময় এমন অশান্তি করো নে। কোনো দরকার নেই এমন তর্ক বিতর্ক করার। অনেক দূরে যাচ্ছে মিটিং করতে, কেন করছো? যাও বাবা, সাবধানে যাও, সাবধানে ফিরে এসো। আমি তো তর্ক বিতর্ক কিছুই করিনি। ও যাচ্ছে, আমি জাস্ট একটা কাজের কথা বলেছি। ওর তো ওখানে গিয়ে জাহ্নবীর সঙ্গে দেখা হবেই। সেখানে আমি জাস্ট বলেছি যে ব্যাপারটাকে পরিষ্কার করে আসতে, অন্তত সইটা করিয়ে আনতে জাহ্নবীর থেকে। তা নিয়ে এত কথা হচ্ছে কেন? ও তো সই করানোর জন্যই ফর্মটা নিয়ে যাচ্ছে, তাহলে তুমি এত কথা বলছো কেন? ও তো তোমার কথা শোনেনি তা নয়। যে কাজটা তোর নিজে থেকে করা উচিত ছিল, তোকে অলি সে কাজটা করার জন্য বলছে, তুই আননেসেসারি আর্গুমেন্ট কেন করছিস? বাবা, আমি খুব ভালো করে জানি যে তুমি জাহ্নবীকে কোনোদিন পছন্দ করতে না, কোনো কারণ না থাকা সত্ত্বেও। আজও তুমি জাহ্নবীকে পছন্দ করো না, আর কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও তুমি আজও অলিরই সাইড নেবে। এটাও জানার পর যে আমি অলরেডি অলির কথা শুনে জাহ্নবীকে ফোন করে দিয়েছি এই ব্যাপারটা নিয়ে। আমার শুধু একটাই খারাপ লাগছে,
যে আমাকে অফিসিয়াল কাজে গিয়ে পার্সোনাল কাজ সারতে হবে। এটাই আমার খারাপ লাগা। আচ্ছা ঠিক আছে, তোমার এই অফিসিয়াল মিটিং এর পর তুমি পার্সোনাল কাজটা কোথায় করবে? না, হোটেলে? কোথায় করবে আমি তো সেটাই বুঝতে পারছি না। নিশ্চয়ই তুমি সবার সামনে করবে না? আমি তো ওখানে এখনো পৌঁছাইনি, কি করে বুঝবো কিভাবে কাজটা করলে সুবিধা হবে? হোটেল ছাড়া রাস্তা নিশ্চয়ই আমি করবো না। না, এমন কি হতে পারে যে তুমি জাহ্নবীর বাড়ি গিয়ে কাজটা করলে? কি অদ্ভুত প্রশ্ন তোমার। সইটাও কোথায় করবে, জাহ্নবীর বাড়িতে করবে না কোথায় করবে? আরে বাবা, জাহ্নবীরও তো একটা চয়েস থাকতে পারে, তাই না? নাকি সেটাও তুমি ঠিক করে দেবে যে জাহ্নবী ওই জায়গাতে বসেই সইটা করবে? ডিসকাস্টিং। মা, তোমাকে একটা কথা না আমি সোজাসুজি বলি, দুদিন পরে তো এই বাড়িতে একজন নতুন অতিথি আসতে চলেছে। তাই তোমার এই সারাক্ষণ জাহ্নবী জাহ্নবী না করে যে আছে আর যে আসতে চলেছে তাকে নিয়ে মাথা ঘামানো উচিত। কোনটা নিয়ে আমি মাথা ঘামাবো, কোনটা আমার বাতিক, কোনটা আমার অন্তরের টান, সেটার ব্যাখ্যা তোমার কাছ থেকে আমি চাইনি, বা আমিও তোমাকে ব্যাখ্যা দেব না। কেন কি জানো? কারণ আমি জানি তোমাকে বুঝিয়ে আমার কোনো লাভ হবে না। ঋষিকে তুমি একটা কথা বলেছো, সেটাও যদি করতে পারে সেটা ওর ব্যাপার, তাতে আমাদের কিছু বলার নেই। তবে এই পরিবারের প্রত্যেককে জনে জনে তাদের ডিউটি তুমি বোঝাবে, সেটা কিন্তু হতে পারে না অলি। কি জানো তো মা, কেন তুমি এত রিয়াক্ট করছো? কেন তোমার এত খারাপ লাগছে? কারণ এটা জাহ্নবী সংক্রান্ত কথা বলে। আমি জানি তুমি ইন্টেলিজেন্ট মেয়ে, খুব ভালো। তুমি বুঝতে পেরেছো যে জাহ্নবী সংক্রান্ত কথাবার্তা হচ্ছে বলেই আমি রিয়্যাক্ট করেছি। ইয়েস, আমি রিয়্যাক্ট করছি এবং আমার এটা ভালো লাগছে না, কারণ আমি জাহ্নবীকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ জানি তো, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে কোনোদিনই নিজের ছেলের বউ হিসেবে গ্রহণ করতে পারোনি। যদি না পেরেও থাকি তাহলে সেটা আমার মনে আছে, সেটা কিন্তু আমি তোমাকে কোনোদিন বলিনি। তুমি বেকার টেনে টেনে খুঁচিয়ে কথাগুলো বার করছো কেন? হ্যাঁ, না না, আমি তো এটাই বুঝতে পারছি না, তোমার প্রতি কি কোনো কর্তব্যে আমরা অবহেলা করেছি? হ্যাঁ করেছো তো, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কর্তব্য পালন করেছো, কিন্তু তোমার ভালোবাসাটা সেটা তো জাহ্নবীর দিকে। কে কার মনে কি করবে, কার প্রতি কার কি ফিলিং থাকে, সেটা তো তুমি ঠিক করে দিতে পারো না অলি। জানি তো ঋষি, খুব ভালো করেই জানি। যেহেতু আমি বলেছি যে জাহ্নবীকে দিয়ে সইটা করিয়ে আনতে, তাই তুমি এত রিয়াক্ট করছো। ভুল করছো তুমি, আমি মোটেই রিয়াক্ট করছি না। তুমি অন্যদের উপরে যেভাবে চড়াও হচ্ছ, এই জন্য আমি কথা বলতে বাধ্য হচ্ছি। আরে বাবা, ও তো যাচ্ছে, বেরোনোর সময় এত অশান্তি কেন করছো? ও তো বলছে সইটা করিয়ে আনবে। কেন জিজ্ঞেস করছো কোথায় সই করাবে, কিভাবে সই করাবে? সইটা করে আনলেই তো হলো নাকি? না গো, আমার জায়গায় যদি তোমরা থাকতে না, তাহলে বুঝতে পারতে। এক্স্যাক্টলি। কদিন বাদে ও মা হতে চলেছে, এখন ওকে যদি এত টেনশন নিয়ে চলতে হয়, সেটা কি ওর শরীরের পক্ষে ভালো হবে? ওর এখন পিসফুলি থাকা উচিত, এটা কেন তোমরা বুঝতে পারছো না? তাছাড়া এতদিন বাদে ও একটা মিটিং করতে যাচ্ছে, সেখানে জাহ্নবীর সঙ্গে দেখা হবে, তাতে ওলি টেনশন হবে না? এ তো কম ঘটনা ঘটেনি এইসব নিয়ে, টেনশন হওয়াটাই তো স্বাভাবিক। কোনো ঘটনা ঘটেনি, যা ঘটেছে সেটা অলির পক্ষে স্বস্তিদায়ক ঘটনা ঘটেছে। জাহ্নবীর বিয়ে ঠিক হয়েছে, ও বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তারপর ও কারোর সঙ্গে কোনো যোগাযোগ করে। ও যে চাকরিটা পেয়েছে ও নিজের যোগ্যতায় পেয়েছে, ও নিজের কাজে ফোকাস ছিল, ও কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করেনি। দেখো অলি, ডিভোর্সের পরে কিন্তু জাহ্নবীর সঙ্গে আমার আবার দেখা হবে, সেটা কর্মসূত্রে। তখন তুমি আবার রিয়াক্ট করবে, তখন
তখন তোমার আবার মনে হবে যে জাহ্নবীর সঙ্গে আমার কোনো না কোনো একটা রিলেশন আছে। তা তো হবেই ঋষি, কারণ আমি তো ঘর পোড়া গরু। সিঁদুরে মেঘ দেখলে তো আমি ভয় পাবই। বাতাস থেকে না তুমি অশান্তি টেনে টেনে আনছো। কবে কি হবে না হবে এসব ভেবে লাভ কি বলো দেখিনি? তুমি এখন সংসারী হয়েছো, তোমার বিয়ে হয়েছে, দুদিন বাদে তুমি বাচ্চার মা হবে। ঋষি এখন ঘোর সংসারী, বউ বাচ্চা নিয়ে ওর ভরা সংসার। ঋষি বাবা এখন এইসব ভাবতে যাবে কেন? আর তুমি এখন এইসব ব্যাপার নিয়ে সন্দেহ করো নি। ঋষি আমার ছেলে নয় কো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি, মিটিংটা পড়লো তো সেখানেই, ওই সাগর দিঘিতে, আর জায়গা পেল না। এতে নিশ্চয়ই জাহ্নবীর কোনো হাত ছিল না। থাকতেও তো পারে ঋষি, বলা যায় না। তুমি যদি এরকম কাজ করতে বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে তাহলে বুঝতে এইভাবে জাহ্নবীর কথা কিছু হওয়ার নয়, আমাদের কথাতেও কিছু হওয়ার নয়। কে কোথা থেকে কি গুটি নাড়ছে সেটা আর কি করে বলবো বলো? বলি, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যা চাইছো হয়তো অনেক ক্ষেত্রে আমার অনিচ্ছা সত্ত্বেও আমি সেইগুলো করে দিলাম, কিন্তু একটা কথা বলি, তুমি যদি নিজে থেকে শান্তি খুঁজে না পাও, জীবনে প্রত্যেকটা মুহূর্তে যদি তোমার সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে কিন্তু তুমি কোনোদিন খুশি হবে না, কোনোদিন সুখী হবে না। আমি হাজার চেষ্টা করলেও তুমি কোনোদিন সুখী হবে না। তোমাকে নিজের সুখ নিজে খুঁজে বের করতে হবে। নিজের মন থেকে সংশয় বার করার জন্য তোমাকে অন্যকে বিশ্বাস করতে হবে। এনিওয়ে, আর আমি কিছু বলবো না। আমার কোনো কথাই তুমি সহজভাবে নিতে পারো না। আমি বলছি কি, যাওয়ার সময় ছেলেটার সঙ্গে এত কথা আর বাড়িও নেই। আমি কথা বাড়াচ্ছি না, আমি কথা বাড়াচ্ছি, ও কথা বাড়াচ্ছে না, ও কথা বলছে না। কি করবে বলো? কথার উত্তরে তো কথা বলতেই হবে। আর এখানে দাঁড়িয়ে তুমি এত কথা বলছো, তার একটা উত্তরও দেবে না, সেটা তো হতে পারে না, তাই না? ঋষি, সাবধানে যাস। এত দূরে গাড়ি নিয়ে যাচ্ছিস, বুঝিসই তো আমাদের সকলের টেনশন হয়। সাবধানে যাস কিন্তু বাবা। হ্যাঁ, আমার টেনশনের কিছু নেই, আমি ভালোভাবেই আজই ফিরে আসবো। আচ্ছা ঋষি, তুই কোন হোটেলে থাকবি সেগুলো অলিকে বলেছিস তো? না বাবা, আমি কিচ্ছু জানি না। আমিও কিছু জানি না, কারণ আমরা প্রথমে সার্কিট হাউসে যাব, সেখানে খাওয়া দাওয়া করে হোটেলে রেস্টের ব্যবস্থা আছে। না ঋষি, তোমার তো রেস্ট নেওয়ার কোনো দরকার নেই, তুমি ওখান থেকে তো ফিরে আসবে। কেন আমার রেস্টের দরকার নেই কেন? না আসলে এতটা আসবে তো তাই বলছিলাম। না, সেজন্য বলনি। যত কম সময় আমি সাগর দিঘিতে থাকতে পারি তুমি সেই জন্যই বলেছো। ধরে নাও তাই। আমি সবটা তোমার কথা অনুযায়ী চলতে পারবো না, আমি পুতুল নই, তাই আমাকে পাপেট বানানোর চেষ্টা করো না। বাবা, জেঠু, আসছি। হ্যাঁ, সাবধানে যেও, সাবধানে ফিরো। আর তোমরা দুজনেই যাতে মানসিক শান্তি পাও, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। আসছি। কি হলো? কিছু না। কাঁদছো কেন? আমার না খুব ভয় করছে ঋষি, জানি না কেন খুব নার্ভাস লাগছে। কেন অলিমা, ভয় লাগছে কেন? আরে বাবা, ও সাবধানে ফিরে আসবে। ওর ভয়টা ওই জন্য নয়, ওর ভয়টা জাহ্নবীকে নিয়ে। আমি তোমাকে অ্যাসিওর করছি অলি, তুমি জাহ্নবীকে নিয়ে কোনো ভয় পেও না। জাহ্নবী তোমার ভয় পাওয়ার মতন কোনো কাজ করবে না। আর যদি তুমি করো ঋষি?
জীবন কাঠি জীবন কাঠি হ্যালো ভেতরে বসুন। তুমি চলো। তুমি নয়, আপনি। সরি, শুরু হতে হতে তো 12টা। হ্যাঁ, পাশের হোটেলে সবার থাকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আচ্ছা, তোমার সঙ্গে আমার অনেকগুলো কাজের কথা আছে। নাও উই আর প্রফেশনাল। আমরা একই প্রফেশনে আছি, আমরা কলিগ, কিন্তু তুমি বলার মতো নই। তাই আমরা দুজন দুজনকে আপনি বলেই সম্বোধন করি। আই থিঙ্ক দ্যাট উড বি বেটার। আমাদের তো এই ব্যাপারে আগেই কথা হয়ে গেছে, সো প্লিজ ডোন্ট ব্রেক দ্য রুল। আর আমি জানি আপনার কাজের কথা আছে, দ্যাট ইজ পার্সোনাল। তো আমাদের এই প্রফেশনাল মিটিংটা হয়ে গেলে আপনি যে কোনো সময় ফর্মটা পাঠিয়ে দেবেন, আমি সই করে আপনাকে ফেরত পাঠিয়ে দেবো। আজ আমরা প্রফেশনাল, আমরা কালিগস, কিন্তু তার আগে আমাদের একটা অতীত আছে। এর আগে আমরা কেউ কাউকে আপনি বলতাম না। জীবন আমাদের হাত ধরে অন্য একটা জায়গায় দাঁড় করিয়েছে, যে বর্তমানে অতীতের কোনো চিহ্ন নেই। সুতরাং শুধু শুধু অতীতের কথা মনে করে আপনি আপনার অথবা আমার সময় নষ্ট করবেন না। আমরা বর্তমানটাকেই সম্মান জানাবো, অতীতটাকে নয়। সেটা তো তোমার মত। হ্যাঁ, আমার বিষয়ে আমার মতটাই প্রাধান্য পাবে, সেটাই তো স্বাভাবিক। পাচ্ছে তো। তুমি আমাকে আপনি করে বলছো, কিন্তু আমি অতীতকে ভুলে যেতে পারছি না। পসিবল নয়। সেই কারণেই ডিভোর্সের ফর্মে সই করা। তুমি ইন্টেলিজেন্ট, তুমি বুঝতেই পারছো যে এটা আমার ইচ্ছে তো হয়নি। আপনি আজকাল অন্যের ইচ্ছেতে চলেন বুঝি? কখনো কখনো চলতে হয়। ফ্যান্টাস্টিক। জানি আমার উপর তোমার শ্রদ্ধা হয়তো আর বিন্দুমাত্র অবশিষ্ট নেই, বাট আই রেসপেক্ট ইউ। আমি তোমাকে খুব শ্রদ্ধা করি। কথাটা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো খুব গর্হিত লাগবে, অশ্লীলও লাগতে পারে, বাট আই স্টিল লাভ ইউ। আমরা এখানে একটা কাজে এসেছি, আপনাদের প্রত্যেকের জন্য সিট অ্যালটেড আছে। প্লিজ আপনি গিয়ে বসুন। তুমি ভেতরে যাবে না? এবারে এই মিটিংটা আমার জেলাতে হচ্ছে তো, আমি কোঅর্ডিনেটর, আরও দুজন গেস্ট আসবেন, আমি তাদেরকে রিসিভ না করে যেতে পারবো না। প্লিজ ইউ গো ইনসাইড অ্যান্ড হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। একটা কথা বুঝতে পারছিস তো, আজকের মিটিং এর পর ও বাঁশটা আমাদের কিভাবে দেবে? দিন পাল্টেছে অর্জুন দা, এখন ও দিন কিনেছে। এরপর দেখে নিও তুমি, একের পর এক না আমাদের নামে পুরোনো কেসগুলো সব ওপেন করবে। দিন ওভাবে গাড়িটা আটকে কথা না বলাই ভালো ছিল, বুঝলি? ঠিক বলে। এই কদিনে ক্ষমতার এত বড় একটা চাষ করে ফেললো, বুঝতে পারি। একটা সময় আমার মুখের গ্রাস ছিল, এখন অন্য কেউ তা কেড়ে নিয়েছে। হ্যাঁ, এভাবে মুখের গ্রাস মুখে পুড়তে পুড়তে না এক এক করে আমরা সব উদাও হয়ে যাই আর কি। এই শোনো অর্জুন দা, তুমি এখন যে প্ল্যানটা করছো না, এই প্ল্যানটা খুব একটা ঠিকঠাক প্ল্যান হচ্ছে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। তাহলে করবোটা কি? ও আমাদের এক এক করে ধরে গাড়ো পুড়ে দেবে, আমরা মেনে নেবো। ও এক এক করে আমাদের কেসগুলোকে রিওপেন করবে, আমরা মেনে নেবো। বাহ বাবা, আসল খেলাটা না আজ থেকে শুরু হয়ে যাবে। শুনলাম তো নাকি সেই মক্কেলও এসেছে। কোন মক্কেল? আরে ঋষি সেন। ওরা দুজনে তো এখন কলিগ। সম্পর্কটা কেটে গেল কেন কিছু বুঝলাম না। সম্পর্কটা টিকবে কি করে বলতো? এই অর্জুন যেখানে একবার চোখ দিয়েছে, সে তো আর কোথাও থাকতে পারবে না, তাই না? অর্জুন দা প্লিজ ঠাট্টা করো না, এটা কিন্তু আমাদের ঠাট্টা করার সময় নয়। আমাদের যা সিদ্ধান্ত নেওয়ার সেটা কিন্তু আজকেই নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই, আজকে সন্ধ্যের পর মিটিংটা শেষ হয়ে যাবে, তারপর মিটিং এর পর সন্ধ্যেবেলা ম্যাডাম একা একা বাড়ি ফিরবে, তাই না? আরে একা কোথায়, বডিগার্ড থাকে না? এতগুলো লোক একটা বডিগার্ডকে সামলাতে পারবি না? সে নয় পারবো, কিন্তু অ্যাকশনটা কি আজই হবে? না, কালকে হবে। হাত করা পরিয়ে নিয়ে যাবে কালকে, কাল অবধি বসে অপেক্ষা করো।
অর্জুন দা, আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম আর কি। যেটা বলছি সেটা শোন না। আজ যদি কোনো দুর্ঘটনা ঘটে, না মানে ওকে কি প্রাণে মেরে দেবো? ওই পুরো মন্দিরটা আছে, ওই পুরো মন্দিরে অনেক কিছুই হতে পারে, মানে আমাদের এখনকার ডিএম এর সাথে। তা সেখানে কে কি করলো না করলো আমরা কি জানি ভাই। আর হ্যাঁ, এই সবার কিন্তু মুখোশ পরা থাকবে। কিন্তু পুরো মন্দির অবধি ওকে নিয়ে যাবে কে? ওকে নিয়ে যাওয়া যাবে নাকি? তারপর তো আরো বেশি করে চেপে ধরবে আমাদের। কেসটা আমার হাতে ছাড় না ভাই, তোদের একটাই কাজ, তোরা শুধু আমার সাপোর্টার হয়ে থাকবি, ঠিক আছে? ঠিক বুঝলাম না। সবার আগে যে করে হোক ওই বডিগার্ডটাকে আগে সরিয়ে ফেল। এই অর্জুন দা, বডিগার্ডটা কি তোমার কথাই সরবে নাকি? হ্যাঁ, আরে বডিগার্ডটা তো প্রতিদিন ওকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর নিজে বাড়ি ফেরে, আর রোজই তোর সঙ্গে থাকবে। শোন, বডিগার্ডটা আমাদের এলাকার, ওর পাড়া থেকে একটা ফোন যাবে জাস্ট। কি ফোন যাবে? ওকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে, ওর বাচ্চাটা মিসিং। হ্যাঁ, সব খোঁজ আমি নিয়ে নিয়েছি অর্জুন দা। ওর বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে, আর ছোটটা ওই 4-5 বছর হবে। বাচ্চাটা পাড়ায় খেলতে খেলতে না মিসিং হয়ে যাবে, তারপর পাড়ার লোক খবর দেবে, বউকে খবর দেবে, বউ গিয়ে সারা পাড়া খুঁজবে, বুঝেছিস? সারা পাড়া খুঁজবে, বাচ্চাটাকে পাবে না। তারপর বউ ফোন করবে বডিগার্ডকে, শুনছো বাচ্চাটাকে না পাচ্ছি না, তুমি ইমিডিয়েটলি বাড়ি চলে এসো। বডিগার্ড তখন যাবে ম্যাডামের কাছে, ম্যাডামকে গিয়ে বলবে, দেখুন আমার তো এরকম অবস্থা, আমার বাচ্চাটা মিসিং হয়ে গেছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ম্যাডাম তখন কি বা করবে বল? দয়া করে ওকে ছুটি দিয়ে দেবে। হ্যাঁ, একটা কথা কিন্তু তোমরা সবাই ভুলে যাচ্ছ। হ্যাঁ, ঋষি সেন ও কিন্তু এখানেই এসেছে। ঋষি সেন এখন বিবাহিত, সে এখানে এসছে মানে এই নয় যে সে তার বাড়িতে গিয়ে উঠবে। হ্যাঁ, তাহলে তো ভাই কালকে সারা পাড়া পোস্টার পড়ে যাবে, হ্যাঁ, ঢিড়ি পড়ে যাবে। এতটা ভুল মনে হয় না জাহ্নবী ম্যাডাম করবে। আর তাছাড়া সবার থাকার জন্য তো হোটেলের ব্যবস্থা করাই হয়েছে। হতেই পারে ঋষিবাবু প্রোগ্রামের পর হোটেলে গিয়ে উঠলেন, তাই না? আবার এও হতে পারে যে প্রোগ্রামের পর ঋষিবাবু চলে গেলেন। মানে আজকের প্ল্যানটা না বুঝলি, ঠিক এইভাবে সাজাতে হবে। ধর আজকে রাত্রিরে জাহ্নবী দেবীকে আমার সাথে মন্দিরে থাকতে হবে, মানে রাত কাটাতে হবে। আর এই রাত কাটানোর ছবি যদি কালকে সোশ্যাল মিডিয়ায় একবার ভাইরাল হয়ে যায়, তার সাথে যদি কিছু লোক বলতে থাকে যে এদের না আগে বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে তাহলে তা একবার ভাব যে শুধু জাহ্নবী দেবীর চাকরিটা কেন, হ্যাঁ, মান সম্মান ইহকাল পরকাল সব একেবারে। মানে অত বড় সর্বনাশ করার আগে বুঝলি জাহ্নবী ম্যাডামকে একটা কথা দিতে হবে যে জাহ্নবী ম্যাডাম আমাদেরকে ওই থানা পুলিশের আর ভয় দেখাবে না, হ্যাঁ, আমাদের এগেনস্টে কোনো স্টেপ নেবে না, আমাদের ব্যবসাতেও কোনো নাক গলাবে না। তাহলে আমরা আর বেশি দূর যাবো না এই আর কি। আর আজকে তো ওই জাহ্নবী ম্যাডামের মিটিং চলছে না, কিন্তু সন্ধ্যাবেলার মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমি বুঝতে পারছি না ঠিক কি করে। সবই যদি বুঝে যাবি তাহলে আমাকে কিসের দরকার তোদের? কেউ দিন লিফট চাইবি বুঝলি, আমাদের মধ্যে বজাকে কেউ চেনে না। বজা, তুই রাস্তায় দাঁড়াবি, লিফট চাইবি, বলবি তোর বাড়িতে ভীষণ প্রবলেম হয়ে গেছে, তোকে এক্ষুনি বাড়িতে পৌঁছতে হবে, রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিস না, ঠিক আছে? গাড়িতে উঠবি, তারপর স্টিয়ারিংটা আমার হাতে আসবে। সন্ধ্যের অন্ধকারে এই জায়গাটা খুব নির্জন হয়ে যায়। গাড়িটা দাঁড় করাবো 2 হাত সামনে, অন্ধকারে গাছতলায়। যখন জাহ্নবী ম্যাডাম গাড়ি থেকে নামবে ঠিক তখন তুম করে ওর পুরনো প্রেমিক এসে গাড়িতে উঠে যাবে, উঠে গিয়ে ওর মুখটা চেপে ধরবে। চেপে ধরার পর আর তোর কোনো জায়গা থাকবে না পালানোর।
শোনা শোনা, তোকে কি করি বলতো? এখন আমার দিলের কথা বলে দিচ্ছিস তো। তাহলে ওই কথাই রইল। যা যা লাগবে না সব রেডি করে ফেল। সবার আগে যেটা করবি, বাচ্চাটাকে না হাফিজ করে ফেল। এবারে আপনি বলুন আপনার ডিস্ট্রিক্টের কি কি প্রবলেম আছে। স্যার আমার ডিস্ট্রিক্টে উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা এখন অনেক বেশি স্ট্রং হয়েছে। আমি এই জেলারই মেয়ে, এখানেই ছোট থেকে বড় হয়েছি। আমার সময় আর এখনকার সময়ের মতো অনেক ডিফারেন্স আছে। এখন এখানকার মেয়েদের নিজেদের একটা গোল তৈরি হয়েছে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে চায়। বিয়েটা এখন কোনো অপশন নয়, সবাই চাইছে স্বনির্ভর হতে, আর আমরা সেই ব্যাপারটাতেই স্ট্রেস দিচ্ছি। স্বনির্ভর প্রকল্প নিয়ে আমি খানিকটা ডিজাইন করেছি, যেটা আমি আপনার কাছে অ্যাপ্রুভ করাবো। আমি একটা পিপিটি বানিয়েছি, সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। আর সমস্যা বলতে সমস্যা অনেক কিছুই রয়েছে। সিনিয়র সিটিজেনদের নিয়ে একটা সমস্যা রয়েছে, সাইবার ক্রাইম অনেকটাই বেড়ে গেছে, আর ডোমেস্টিক ভায়োলেন্স বেড়েছে স্যার। কেস আমরা যত তাড়াতাড়ি পারছি আমরা তত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে কোনো ডিউ কেস না থাকে, কোনো কেস যাতে ফেলে রাখতে না হয়। আমি ডে 1 থেকে চেষ্টা করছি এগুলোকে খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলার স্যার। কিন্তু আমাদের এখানে একটা অ্যান্টি সোশ্যাল গ্যাং রয়েছে, যারা অসম্ভব ডেসপারেট এবং ডেঞ্জারাস। তাদের সাথে আমরা কিছুতেই কমব্যাট করতে পারছি না স্যার। ওরা যে কোনো সময় যে কোনো মেয়ের ক্ষতি করে দিতে পারে। এখানে অনেক পুলিশ অফিসার রয়েছেন, আমি তাদের সামনেই বলছি, ওরা দিনের পর দিন অনেক ইলিগাল ব্যবসা চালিয়ে যাচ্ছে। গাছ কাটা থেকে শুরু করে অন্যায়ভাবে জমি দখল করে প্রমোটিং করা, এগুলোতে ওরা সিদ্ধহস্ত। অনেক সময় পুলিশ চেষ্টা করেও কিছু করতে পারে না, বিকজ ওদের আরও অনেক ইনফ্লুয়েন্স রয়েছে। আমি সেই বিষয়টা দেখতে চাই স্যার। স্যার যদি ওদেরকে এখান থেকে নির্মূল করা না যায়, মানুষ কিন্তু যথার্থ সিকিউরিটি পাবে না। আপনারা এদের অসাধু কাজকর্মের কথা জেনেও এদের অ্যারেস্ট করছেন না কেন? স্যার আমরা এদেরকে হাতে নাতে ধরতে পারছি না, কোনো না কোনো ফাঁক করলে ঠিক বেরিয়ে যাচ্ছে। আর যখন ধরাও হয় তখন ওপর মহল থেকে ফোন আসে এদেরকে ছেড়ে দেওয়ার জন্য। দেখুন, আমি আপনাদের স্ট্রিক্টলি অর্ডার দিয়ে যাচ্ছি, ওরা যদি এই ধরনের কোনো কাজ করে তাহলে কোনো মতেই আপনারা ওদের স্পেয়ার করবেন না। স্যার আমি আপনাকে কয়েকদিন আগের একটা ঘটনার কথা বলছি। ওরা আমার গাড়ি দাঁড় করিয়ে আমাকে অসম্ভব অশ্লীল কথাবার্তা বলেছে। আমি তখনই পুলিশে ফোন করে ওদেরকে অ্যারেস্ট করিয়েছি, বাট তারপরে দে গট বেল। তারা কিন্তু এখন আবার বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে স্যার। তাই নাকি? এত বড় একটা ঘটনা, ওরা বেল পেল কি করে? স্যার ব্যাপারটা বেল অবধি যায়নি, কোর্টে কেসটা ওঠার আগেই আমাদের কাছে নানা রকম ফোন আসতে থাকে। আমাদের কিছু করার ছিল না স্যার। আমি আপনাদের খোলাখুলিভাবে বলে গেলাম, এরপর যেন এই ঘটনা না ঘটে। নেক্সট সুযোগেই ওদের অ্যারেস্ট করবেন, আর তারপর রিপোর্টটা আমাকে পাঠাবেন। আমি দেখছি কিভাবে কি করা যায়। স্যার ওদের কিন্তু যে কোনো সময় অ্যারেস্ট করা যায়। ওরা অন্যের জমি দখল করে বাড়ি তৈরি করছে। অনেক কমপ্লেন্স আমাদের কাছে এসেছে, সেই কমপ্লেনের ভিত্তিতে ওদেরকে কিন্তু অ্যারেস্ট করা যায়। আর শুধু তাই নয়, এই এলাকার অনেক মেয়েকে ওরা উত্ত্যক্ত করে। স্যার আমাদের নদীর পাড়ে যে জঙ্গলটা রয়েছে সেটা প্রায় ওরা সাফ করে ফেলেছে। ওদের রোজ রাতেই প্রায় গাছ কাটা চলে। আর এই ব্যাপারটা যে পুলিশ জানে না তা কিন্তু নয়। আমরা যাওয়ার আগেই যে ওরা কিভাবে খবর পেয়ে যায় সেটাই বুঝতে পারি না স্যার। এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। হ্যাঁ বলুন। ইনিশিয়ালি আমার এখানেই পোস্টিং ছিল। এই গ্যাংটাকে আমি খুব ভালো করে চিনি। এমন কোনো খারাপ কাজ নেই যে এই গ্যাংটা করতে পারে না। এর আগে ওরা জাহ্নবীর ম্যাডাম এর অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন। ও আই। আপনারা কি দুজনে আগে থেকেই দুজনকে চিনতেন? হ্যাঁ স্যার আমরা পরস্পরকে চিনি। উনি যখন এখানে পোস্টেড ছিলেন তখন ওনার একজন হাউস হেল্পের দরকার ছিল। তখন আমার মা ওনার কোয়ার্টারে রান্নার কাজে লাগে, আর আমিও সেই সুবাদেই ওই বাড়িতে আসতাম। আমি তখন স্টুডেন্ট ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ওকে ইটস ওকে। না স্যার আমি এম্বারাসমেন্ট ফিল করছি না একদমই। যেটা সত্যি সেটা সত্যি। ওনার অন্যে আমি অনেকদিন প্রতিপালিত হয়েছি, সুতরাং উনি সব দিক থেকেই আমার সিনিয়র। আমি ঠিক এই কথা বলার জন্য কথাটা উত্থাপন করিনি স্যার।
আমি বলতে চাইছিলাম এর আগে ওরা জাহ্নবীকে সাংঘাতিক বিব্রত করেছিল, বিরক্ত করেছিল। আমার ধারণা ওরা আজও ওকে ছেড়ে কথা বলবে না। ওদের ওর ওপরে অনেক পুরনো রাগ আছে, সুতরাং আমি আমার প্রোটেকশনের জন্য কথাটা বলিনি, আমি এলাকার প্রোটেকশনের জন্যই কথাটা বললাম। অ্যান্ড আই এম স্ট্রং এনাফ টু প্রোটেক্ট মাইসেলফ। আপনাকে আমার প্রোটেকশন নিয়ে ভাবার দরকার নেই। না না, এটা যে আপনি তুলে ধরেননি ব্যাপারটা কিন্তু আপনি, এবারে আপনি বলুন আপনার ডিস্ট্রিক্টে কি প্রবলেম? হ্যাঁ স্যার, স্যার আপনারা এগিয়ে যান, ওইদিকে গাড়ি আছে। থ্যাংক ইউ। ম্যাডাম 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 ব্যাপার, তুমি বারবার আমাকে নক করছিলে, জানো তো আমি মিটিংয়ে ছিলাম। আসলে ম্যাডাম আমার বাড়িতে একটা খুব বড় গন্ডগোল হয়ে গেছে ম্যাডাম। কি গন্ডগোল? ম্যাডাম আমার ছোট ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে মাঠে খেলতে গিয়েছিল। কি বলছো কি? তুমি থানায় জানিয়েছো? না ম্যাডাম, এমনি থানায় কথা বলেছি, কিন্তু আসলে মানে ওই বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে ম্যাডাম। এবার আমি আপনাকে না জানিয়ে যেতে পারছি না, তাই ম্যাডাম আপনাকে একটু ডিস্টার্ব করে ফেলেছি। আরে আমাকে কথাটা বলবে তো, আমি কি করে বুঝবো বলো তো এরকম একটা সিরিয়াস ব্যাপার? কত বয়স ওর? এই তো 4 বছরে পা দিল। 4 বছরের বাচ্চা একা একা খেলতে চলে গেল? না ম্যাম, মানে ওই বাড়ির সামনেই খেলছিল, এবার ওর সাথে আমার বড় বাচ্চাটাও ছিল। এবার ওই যা হয় মানে খেলার তালে ও আর ওর কথাটা খেয়াল রাখেনি। তাহলে আর কত দূরই বা যাবে? ওইটুকু বাচ্চা দেখবে আশেপাশেই কোথাও পেয়ে যাবে। না ম্যাম, আসলে অনেকক্ষণ তো হয়ে গেল, এবার মানে এখনো কোনো খবর নেই, তাই আর কি। তুমি একদম দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তুমি কিসে যাবে, কিসে? ম্যাম আমি বেরিয়ে অটো করে নেবো ম্যাম। আমার গাড়ি তোমাকে পৌঁছে দিই? না ম্যাম, তা কেন? আসলে ম্যাম আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট ছিল যে আজকে আপনার বাড়ি পর্যন্ত আপনার সঙ্গে আমি যেতে পারছি না, মানে। বলার কথা, তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বেরো। যাও। ম্যাম তো আমি তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। চলুন আমরা এবার যাই। ও স্যার, আপনারা হোটেলে তাহলে চলে যান, ওখানে আমাদের লোক আছে, আপনাদের রুম দেখিয়ে দেবে। আই এম সো সরি, আমি এখন আপনাদের সাথে যেতে পারছি না। না না, আপনি আবার যাবেন কেন? আপনি কত খেটেছেন এই মিটিংটার জন্যে। তবে মিটিংটা কিন্তু দারুণ হয়েছে আজ, ভেরি সাকসেসফুল মিটিং। মিটিংয়ে তো অনেক কিছুই হয়, ফাইনালি মিটিং এর পর সেটা যদি কাজে পরিণত হয় তাহলে আমাদের সবারই মঙ্গল। হ্যাঁ বলেছেন ম্যাডাম, তাহলে আমরা এগোই। আপনারা একটু ওয়েট করুন, আমাদের একজন লোক আছে, গাড়িগুলো অ্যারেঞ্জ করছে, এক্ষুনি এসে যাবে। থ্যাংক ইউ, আপনি এত ভাববেন না আমাদের জন্য। আপনারা কি সবাই কালকেই চলে যাচ্ছেন? হ্যাঁ, কাল ভোরেই। স্যার আমাদের এখানে দেখার জায়গা রয়েছে অনেক কিছু, আপনারা যদি কালকের দিনটা থেকে যেতে পারতেন তাহলে সেগুলো দেখতে পারতেন। এবার তো হবে না, আবার তো আসবো। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জাহ্নবী, আমি আপনাকে বললাম তো, আপনি আমাকে ফর্মটা দিয়ে দেবেন, আমি আমার কাউকে দিয়ে পাঠিয়ে দেবো সই করে। অবশ্য আজকে আমার সিকিউরিটি হঠাৎই একটা প্রবলেমে পড়ে ছুটি নিল, আমি আমার ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবো। আমাকে ফর্মটা দিয়ে দিন। বলছিলাম তোমার মা আমাদের কাছে অনেকদিন থেকেছে। আই এম অবলাইজড। দেখো, আমি অব্লিগেশনের জন্য কোনো কথা বলিনি, আমি জাস্ট বলেছি তোমার মা আমাদের কাছে অনেকদিন থেকেছেন, তাই 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 আমি যদি একবার দেখা করে আসি, তুমি কি খুব আপত্তি করবে? আপনি যে বাড়িটায় যেতে চাইছেন সেই বাড়িটা একদিন আপনারই ছিল, আপনার চাকরির সুবাদে, আর আজকে আমার চাকরির সুবাদে আমার। আর আপনি যদি যেতে চান তাহলে আমি কিন্তু আপনাকে না করতে পারি, তো এই কারণে যদি কোনো রকম কমপ্লিকেশন তৈরি হয় তার দায় কিন্তু আমি নেব না। আমার কাছে যেন কোনো ফোন না আসে, কোনো কমপ্লিকেশন যাতে না হয়, আর এই বিষয়টা নিয়ে আমি কোনো ঝঞ্ঝাট পোহাতে চাই না। আমি ওনার সঙ্গে দেখা করেই চলে আসবো, সইসাবুত যা করার দরকার হলে ওখানেই করবো। দরকার হলে মানে? দরকার নেই বলছেন? জাহ্নবী, যে কাজটা হচ্ছে সেটা আমার ইচ্ছেতে হচ্ছে না। দেখুন, আপনার ইচ্ছে অনিচ্ছের দায় আপনার, এতে তো আমি কিছু করতে পারি না। হ্যাঁ, আমার অনেকদিন আগেই কাজটা করে দেওয়া উচিত ছিল, আমার ভুল হয়েছে, আমি সেটা স্বীকার করতে কুণ্ঠাবোধ করছি না। আমারই দায়িত্ব নিয়ে কাজটা করে দেওয়া উচিত ছিল। যাক, আজকে যখন এতদিন পরে দেখা হয়েছে, আমার মনে হয় যে কাজটা এতদিন ধরে পেন্ডিং পড়ে আছে সেই কাজটা করে ফেলা উচিত। ঠিক আছে, আপনি এগোন আর আমি আসছি।
আমি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি। কেউ কারোর বাড়িতে এলে অতিথি আপ্যায়নটা করা উচিত। আপনি কি আমাদের বাড়িতে ডিনার করবেন? তোমরা যদি খেতে দাও খাবো। দেখুন, অতিথি আপ্যায়নটা আমাদের ভদ্রতা। আপনি যদি খেতে চান তাহলে আমরা যৎসামান্য যা ব্যবস্থা করতে পারবো অবশ্যই আপনাকে খাওয়াবো। তাহলে আমি আসছি। হ্যাঁ, আপনাকে ওইদিকে যেতে হবে, আপনার গাড়ি ওইদিকে আসবে। এই শহরটা একদিন আমি হাতের তালুর মতন চিনতাম। সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার যেটুকু ফর্মালিটি সেটুকু তো আমাকে করতেই হবে আর বলতেও হবে। আর আপনি সেদিন যে শহরে থাকতেন আর আজকের যে শহর, তার মধ্যে অনেকটা পার্থক্য ঘটে গেছে। হ্যাঁ, আজকে এই শহরের কর্ত্রী জাহ্নবী চ্যাটার্জি। আমি নিজেকে কর্ত্রী ভাবি না, বরং সেবক ভাবি। আমি যে এই জেলাতে সেবা করার কাজ পেয়েছি, এটা আমার কাছে বিশাল বড় পাওনা। কিন্তু সেই অর্জুন আর তার দলবল এখনো এতটা অ্যাক্টিভ সেটা আমি ভাবতে পারিনি। ক্রিমিনালরা তো চিরকালই অ্যাক্টিভ থাকে যদি তাদের প্রতিরোধ না করা হয়। আসলে যারা যারা এখানে এসেছে তাদেরকে প্রতিরোধ করার শক্তি নিয়ে আসে, তাই ওরা এতদিন এতটা অ্যাক্টিভ হতে পেরেছে।